সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ক্যারিয়ার.কম দেখার জন্য। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগতম। দর্শক, আজকের ক্যারিয়ার.কম সাজিয়েছি সেবার মহান পেশায় যারা নিয়োজিত আছেন তাদেরকে নিয়ে। মানে আজকে আমাদের ক্যারিয়ার.কম সেজেছে চিকিৎসা বিজ্ঞানে নিয়োজিত আছেন তেমন ডাক্তারদেরকে নিয়ে, যারা নিজেরা ডাক্তার হতে চান, মানুষের সেবায় যারা নিজেকে নিয়োজিত করতে চান তাদের কাছে, এবং যারা জনসাধারণ যারা অসুস্থ হয়ে ডাক্তারদের কাছে যান তাদের কাছে চিকিৎসা অত্যন্ত মহান একটা পেশা। আজকে আমাদের ক্যারিয়ার.কমে সেই পেশায় রয়েছে। দর্শক, শুরুতেই রয়েছে এই পেশায় নিয়োজিত একজন ব্যক্তির সঙ্গে একান্ত কিছু আলাপচারিতা, রয়েছে একজন বিশেষজ্ঞ ব্যক্তির সঙ্গে কথোপকথন, আর দেশ ও বিদেশের চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য তো থাকছেই। চলুন যাওয়া যাক মূল অনুষ্ঠানে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডার্মাটোলজি প্রতিষ্ঠায় যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন, তিনি দেশের চিকিৎসা ক্ষেত্রের স্মরণীয় ব্যক্তিত্ব, প্রয়াত চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডাক্তার হাসান মোহাম্মদ খান। তার মৃত্যুর পর এক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন তাঁরই সুযোগ্য উত্তরসূরি, জ্যেষ্ঠ পুত্র, সহযোগী অধ্যাপক ডাক্তার রাশেদ মোহাম্মদ খান। তিনি বর্তমানে বাংলাদেশে ডার্মাটোলজি চিকিৎসাশাস্ত্রের অন্যতম ব্যক্তিত্ব। ডাক্তার রাশেদ মোহাম্মদ খান 6ই জানুয়ারি 1965 সালে ঢাকার মাতোয়াইল গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারে জন্মগ্রহণ করেন। তার জীবনে লেখাপড়ার প্রতি অনুপ্রেরণা এবং কঠোর অধ্যাবসায়ের বীজ রোপিত হয়েছিল পরিবার থেকেই। তারই ধারাবাহিকতায় রাশেদ মোহাম্মদ খান ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে 1980 সালে এসএসসি ও 1982 সালে এইচএসসি পাশ করেন। তিনি 1989 সালে এমবিবিএস পাশ করেন। এমবিবিএস পাশ করার পর 1993 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। চিকিৎসাশাস্ত্রের উপর উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড মেডিকেল স্কুল ও যুক্তরাজ্যের অক্সফোর্ডে আমন্ত্রিত হয়ে চর্ম ও যৌন রোগ বিষয়ে এবং অত্যাধুনিক ডার্মোসার্জারি ও লেজার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন। 2001 সালে তিনি পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে সহযোগী অধ্যাপক হিসেবে ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌনরোগ ব্যাধি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। 2 সন্তানের জনক রাশেদ মোহাম্মদ খান। বড় মেয়ে আলমিনা সুলতানা আরিয়া ক্লাস 3-এ, আর ছোট ছেলে আজমাইল মোহাম্মদ খান কেজি 1-এ অধ্যয়নরত। স্বনামধন্য এই বিশেষজ্ঞ চিকিৎসক মানব সেবায় নিয়োজিত থাকবেন আজীবন। সেবার মহান ব্রত নিয়ে যারা এই পেশায় এগিয়ে এসেছেন তারা অনুকরণীয়, অনুসরণীয়। আমাদের কাছে তো বটেই, যারা ডাক্তার হতে যাচ্ছেন তাদের কাছে আদর্শ। তেমনি একজন ডাক্তার আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। দর্শক, স্টুডিওতে উপস্থিত আছেন প্রফেসর রাশেদ মোহাম্মদ খান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, চর্মরোগ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। চলুন তার সঙ্গে কথা বলি এবং জেনে নেই তার সফলতার পিছনের ইতিহাসটুকু। আমরা শুরুতেই আপনার ছেলেবেলা, আপনার পড়াশোনা, আপনার বেড়ে ওঠা সম্পর্কে জানতে চাই। ছোটোবেলায় আমি পড়েছি রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ওখানে পড়েছি। তারপরে আমার মেডিকেল পড়া হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজে। তারপরে নেক্সট হচ্ছে পিজি হসপিটাল, তখন দিদেন আইপিজিএমআর ছিল ওটা, ওখানে আমার পোস্ট গ্র্যাজুয়েশন। এরপরে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরেছি, ট্রেনিং করেছি, পড়াশোনা করেছি। চাকরি জীবনের শুরুটা কিভাবে, কর্মজীবনের শুরুটা? আমি আসলে বিসিএস দিয়েই আমার চাকরি জীবনের শুরু। এটা হচ্ছে 93-তে আমরা প্রথম চাকরিতে জয়েন করলাম। তারপর প্রথমে আমাদের যেটা ছিল উপজেলা পোস্টিং, সেই দূরের কালিয়া নামে একটা গ্রাম, যশোর পার হয়ে, নদী পার হয়ে, আমরা বলি হেলিকপ্টারে চড়ে, আর আসলে ভ্যান গাড়ি ছিল, এটাকে সবাই হেলিকপ্টার বলতো, ওখানে চড়ে সেই উপজেলায় আমাদের প্রথম কাজ, ওখানে কাজ করেছি। তারপরে যখন পোস্ট গ্রাজুয়েশন করলাম তখন চলে আসলাম ঢাকা মেডিকেল কলেজে। যখন এমবিবিএস পাশ করলেন
তখন একজন সাধারণ ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করেছেন, তারপরে চর্ম বিশেষজ্ঞ হয়েছেন। তো এই প্রক্রিয়াটা কিভাবে হলো? অ্যাকচুয়ালি এমবিবিএস পাস করার পরে আমার একটু শখ ছিল আমি কার্ডিওলজি পড়বো, কার্ডিওলজি ওয়ার্ডে অনেক কাজ করতাম, কিন্তু মাই ফাদার ওয়াজ এ ডার্মাটোলজিস্ট, উনি পিজির হেড ছিলেন বহুদিন। তো আমাদের বাসায় একটা লাইব্রেরি আছে, ওনার অনেক বই, অনেক জার্নাল, অনেক কিছু আছে। তা আমি ভাবলাম যে আমি যদি কার্ডিওলজিস্ট হয়ে যাই তাহলে এই বইগুলোর কী হবে বা এই লাইব্রেরিটার কী হবে। তো আই টুক এ ইন্টারেস্ট ইন ডার্মাটোলজি। তো আমি তখন আই স্টার্টেড মাই অনারি ট্রেনিং, তখন ওই IPGMএ ওখানে অনারি ট্রেনিং শুরু করলাম। করতে করতে আই ফাউন্ড ইট ভেরি ইন্টারেস্টিং, ইটস এ ফ্যান্টাস্টিক একটা সাবজেক্ট। আমরা যদি বলি মেডিসিনের যে এই সিমটম, এই সাইন আছে, তাহলে রোগটা কী হবে, আমাদের ডার্মাটোলজি তো তাই। ব্যাপারটা এখানে ইন্টারেস্টিং এই জন্যেই, ওই মেডিসিনের সব ইন্টারেস্টিং ব্যাপারগুলো এখানে আছে। আবার যদি আমাদের এমবিবিএসের সময় আমরা সার্জারিও করেছি, আবার একটু সার্জারিরও শখ ছিল। তো আমাদের এখন আমার ডার্মাটোলজিতে আছে কসমেটিক ডার্মাটোলজি, কসমেটিক সার্জারি, ডার্মাটো সার্জারি, এগুলো কিন্তু আছে। আমরা বিভিন্ন রকম ডার্মাটো সার্জারিও করছি এখন। আবার যদি মনে করি যে একটু ছবি আঁকার শখ ছিল, একটা মানুষকে সুন্দর করে দিব, আমরা সেটা বলি ইস্থেটিক ডার্মাটোলজি। একটা মানুষের বয়স কমিয়ে দিচ্ছি, চামড়ার ভাঁজ কমিয়ে দিচ্ছি, একটা আগলি লুকিং স্কার যদি থাকে ওটাকে সরিয়ে দিচ্ছি, কালো রঙের কোনো দাগ থাকে সেটাও আমরা সরিয়ে দিতে পারি। সব কিছু মিলে এটা একটা ইন্টারেস্টিং সাবজেক্ট হয়ে গেছে। সো আমি এসব চিন্তা করি, ভাবলাম যে না, দিস ইজ দ্য ফ্যান্টাসি সাবজেক্ট ফর মি। সৌন্দর্য চর্চায় লেজার ট্রিটমেন্টও পাশাপাশি চলছে। তো লেজার ট্রিটমেন্ট আর এই ট্রিটমেন্টের মধ্যে পার্থক্য আছে কি কোনো? কসমেটিক সার্জারি, ডার্মাটো সার্জারি অ্যান্ড ইস্থেটিক ডার্মাটোলজি। ইস্থেটিক ডার্মাটোলজি একটা পার্ট হচ্ছে লেজার, এর সাথে অনেক কিছু আছে, যে আমরা রিজুভিনেশন বললাম, কেমিক্যাল পিলিং, বহু কিছু আছে এটার জন্য। শুধু একটা ছোটো একটা পার্ট হচ্ছে লেজার। লেজার একটা ভালো ট্রিটমেন্ট যদি যেখানে অ্যাপ্লিকেবল সেখানেই করা হয়। হ্যাঁ, আদারওয়াইজ এটা সর্বরকম ঔষধ না, কিন্তু এটা এরকম একটা ভুল ধারণা আছে যে এটাতে বোধ সব কিছুই করা যায়। আসলে ব্যাপারটা কিন্তু তা না। যেখানে কিছু কিছু জায়গায় লেজার যেসব অ্যাপ্লিকেবল, আপনার মুখে অবাঞ্ছিত লোম আছে, অনেক সময় মেয়েদের হয়, আমরা বলি হার্সিটিজম, পার্মানেন্টলি ওই লোমটাকে আমি রিমুভ করে দিতে পারি। দিস ইজ ওয়ান গুড ট্রিটমেন্ট। আরটা হচ্ছে যেমন জন্মদাগ, কালো রঙের একটা দাগ জন্ম থেকেই আছে, বা লাল রঙের একটা দাগ জন্ম থেকেই আছে, আমরা খুব লেজার দিয়ে সুন্দরভাবে রিমুভ করে দিতে পারি। রিজুভিনেশনের একটা প্রসিডিওর আমরা লেজার দিয়ে করতে পারি। এছাড়াও দেয়ার আর আদার ওয়েজ অফ ডুইং ইট, অনেক রকমের ব্যাপার স্যাপার আছে। আমরা সামটাইমস কম্বিনেশন ইউজ করি, এটা দিব মিলেমিশে, যেটা যেভাবে পেশেন্ট ওয়াইজ যেটা ভালো হয় আমি সেটা করতে পারি। তো লেজারকে এটা ভুল ধারণা যে সর্বরকমের ঔষধ না, এবং যেখানে অ্যাপ্লিকেবল ঠিক ওখানে করলে ইজ এ গুড ট্রিটমেন্ট। আপনি একজন বিভাগীয় প্রধান একটা মেডিকেল কলেজের, তো বিশ্বের চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে আমাদের এই মুহূর্তে অবস্থানটা কতটুকু? অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করি উন্নত বিশ্বের যেই মডার্ন ট্রিটমেন্টসগুলো, ওগুলো ঘুরে ঘুরে জোগাড় করতে। প্রায় আমরা চেষ্টা করি বিদেশে যেতে, এবং বড় বড় যেসব কনফারেন্স, স্ট্যান্ডার্ড যে কনফারেন্সগুলো, ওগুলো অ্যাটেন্ড করার চেষ্টা করি। এবং সেখানে ওর কিছু কিছু ওয়ার্কশপ থাকে, ওরা কিছু ট্রেনিং প্রোগ্রামও দেয়, আর আমরা ওগুলো অ্যাটেন্ড করে ওগুলো শেখার চেষ্টা করি। আমাদের এই সময়ের সাথে কিছু ডিফিকাল্ট হয়ে যায় সামটাইমস, বাট আমরা কিন্তু চেষ্টা করে এখন আমরা বলতে পারি যে মোরলেস আমরা তাল মিলে চলছি। আচ্ছা আচ্ছা, পৃথিবীর এক প্রান্তের সঙ্গে আরেক প্রান্তের যোগাযোগ মুহূর্তে হয়ে যাচ্ছে। আমরা কি ওই প্রযুক্তিগুলো ওই তাল মিলিয়ে খুব তাড়াতাড়ি পাচ্ছি, নাকি এগুলো পেতে আমাদের কিছুটা সময় লাগছে? না, অ্যাকচুয়ালি সময় লাগে কি, আমাদের ইন্টারনেটে আমরা লেটেস্ট জার্নালস এভরিথিং খুব সহজে পেয়ে যাই। একটা ডিজিজকে ট্রিট করার জন্য কী লেটেস্ট ট্রিটমেন্টস আছে অ্যাভেলেবল, যদিও সেই ওষুধগুলো আমাদের দেশে আসতে সময় লেগে যায় অনেক সময়, সেখানে আমরা একটা বাধার মুখে পড়ি। আদারওয়াইজ কিন্তু আমরা মোরলেস লেটেস্ট ওষুধগুলো, লেটেস্ট আন্ডারস্ট্যান্ডিংস, লেটেস্ট নলেজ, এগুলো কি আমরা পাচ্ছি সঙ্গে সঙ্গে? ওষুধগুলো পেতে দেরি হয়। আমাদের যন্ত্রপাতিগুলো, মেশিনারিজ, হ্যাঁ, যন্ত্রপাতিগুলো মাঝে মাঝে আমাদের যে কালেক্ট করতে হয়, যে নিজেকে নিয়ে আসতে হয়। এবং আমরা সামটাইমস গভর্নমেন্ট সেক্টরেও আমরা চেষ্টা করছি যে এই লেটেস্ট ইনস্ট্রুমেন্টসগুলো নিয়ে আসার জন্যে। আনলে পরে তাহলে একটা দেখা যায় আমাদের জেনারেল পিপল হয়, যেগুলো একটু এক্সপেন্সিভ ট্রিটমেন্টস, ওগুলো আমরা সব মানুষের মধ্যে দিতে পারবো। এই ট্রিটমেন্ট প্রক্রিয়াটা একটু যদি এক্সপেন্সিভ হয়ে থাকে, আর যদি এটা শহর কেন্দ্রিক হয়ে থাকে, তাহলে এটা গ্রাম পর্যায়ে নেওয়ার কোনো প্রক্রিয়া কি আপনাদের আছে? অ্যাকচুয়ালি কি, আমাদের যেমন লেজারের কথাই বলি, এটা দামি কিন্তু যন্ত্র, 50 lakhs, 1 crore এরকম একটা দামের মেশিন। এগুলো আবার স্পেশালাইজড এক্সপার্টিসও লাগে। আমরা এগুলো টার্সিয়ারি লেভেল হসপিটালগুলিতে থাকাটাই ভালো, যতগুলো টার্সিয়ারি লেভেল। এরপর গ্রাম পর্যায়ে নিয়ে যাওয়াটা মানে আমার মনে হয় ঠিক হবে না। আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে উচ্চশিক্ষা গ্রহণ করার
ব্যাপারটা সরকারিভাবে কতটুকু সহযোগিতা পান নাকি ব্যক্তিগত খরচে কি আমরা করে আসতে মোস্টলি হয়? কিন্তু ব্যক্তিগত পর্যায়ে এটা করেছি, তবে সরকারের যদি সহযোগিতা আরও বেশি পাওয়া যায় আমাদের জন্য অনেক হেল্পফুল হবে এটা। প্রচলিত ধারণা আমাদের আছে, সেটা হচ্ছে যে সরকারি হাসপাতালের চেয়ে ব্যক্তিগত প্রাইভেট ক্লিনিকে সেবার মান বা এটা আন্তরিকতাটা বেশি থাকে। একজন বিভাগীয় প্রধান হিসাবে এই কথাটার মূল্যায়ন আপনি কিভাবে করবেন? আমি যেটা বলবো, আন্তরিকতার কোনো অভাব নেই, এটা সত্যি। তবে যেটা গভর্নমেন্ট হসপিটালগুলো যেটা হয়, রোগীর অনেক ভিড় থাকে, আমরা রোগীদের সময় কিছু কম দিতে পারি, কিন্তু আমরা চেষ্টা করি যতখানি সম্ভব ওদের ভালোর জন্য। আমার মনে হয় না আমি যেটা ফিল করি যে আমরা চেম্বারে যে ট্রিটমেন্টটা দিচ্ছি ওখানে আমরা একটু কম কিছু দিচ্ছি, এরকম না, কিন্তু ইকুয়ালি গুড ট্রিটমেন্ট আমরা, বরঞ্চ সুবিধা হয়। কিন্তু আমি যেটা আমার ডিপার্টমেন্টে যেটা করি, আমরা সব আমার স্টাফ, আমার অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমরা সব বসে একটা রোগীর রোগ ডায়াগনোসিস করি, দেখি সবাই মিলে কার কী অভিমত। এখানে দেখা যায় যে সবাই কোথাও না কোথাও কারোর নলেজ বেশি আছে, কম আছে, আমরা মিলেমিশে উই মেক এ বোর্ড টু ডায়াগনোজ, বরঞ্চ আমরা সরকারি হাসপাতালে বেটার ট্রিটমেন্ট দিচ্ছি। আপনি একজন পরিবারের পিতা, স্বামী, সন্তান, বন্ধু, তো এই কর্মজীবন আর পারিবারিক জীবন দুইটার মধ্যে সমন্বয় কি করে হয়? আমাদের একটা সুবিধা আছে, আমরা যারা ডার্মাটোলজিস্ট, আমাদের মেডিকেল ইমার্জেন্সিস কম আছে, কিন্তু কম। আমরা আমাদের ফ্যামিলিদের কিছু সময় দিতে পারি। আমার যেমন রাত 2টার সময় ফোন আসলো, দৌড় দিতে হবে না। আচ্ছা। কার্ডিওলজিতে যেমন লাইফ ইজ পালসাইটিং অল দ্য টাইম, রাত 2টার সময় হার্ট অ্যাটাক, দৌড় দাও। আমরা আমাদের এই ডার্মাটোলজিটার এটাও একটা সুবিধা, আমাদের সাবজেক্টটা, আমরা আমাদের ফ্যামিলিকে কিছু সময় দিতে পারি। যেমন আমরা 9টা-10টার মধ্যে আমি চেষ্টা করি খুব বেশি রুগী না রেখে, যেটুক দেখে ভালোভাবে দেখতে পারবো ওটাকে রেখে বাকি সময়টা আফটার 8-9 আমার ফ্যামিলিকে আমি দিতে পারি। যে ছেলেটা পড়াশোনা শুরু করলো, ম্যাট্রিক পাশ করলো বা ইন্টারমিডিয়েট পাশ করলো, ডাক্তার হবে বলে যে লক্ষ্য স্থির করেছে, সে কিভাবে পড়াশোনা করবে বলে আপনি মনে করেন? প্রথমত আমি যেটা ম্যাট্রিক ইন্টারমিডিয়েট রেজাল্ট ভালো হতেই হবে ডাক্তারি পড়তে হলে। থার্ডলি আমি যেটা বলি যে অ্যাডমিশন টেস্ট, যে ডাক্তারি পড়ার যে ঢোকার যে রাস্তাটা, ওখানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট যেরকম সিরিয়াসলি, তার চেয়ে বেশি সিরিয়াসলি পড়তে হবে টু গেট অ্যাডমিটেড ইন্টু এ গভর্নমেন্ট হসপিটাল অর প্রাইভেট হসপিটাল, হোয়াট এভার। আর ডাক্তারি কিন্তু আসলে ইউ হ্যাভ টু বি ভেরি সিরিয়াস যে ডাক্তারি পড়তে যায়। আমি খুব সিরিয়াসলি যে ডাক্তারি ঢুকেছি তা না, আই ওয়াজ ইন্টু স্পোর্টস, আমি স্পোর্টস বেশি পছন্দ করতাম। আমি আমার স্কুল কলেজ সব চ্যাম্পিয়ন স্পোর্টসে, আমার খেলাধুলার ঝোঁক ছিল। যখন ডাক্তারি পড়তে গেলাম তখন দেখলাম আস্তে আস্তে খেলাধুলা যে কোথায় হারায় গেল, মানে আই জাস্ট বোঝাও গেল না। ওই প্রথম ফার্স্ট ইয়ার যে অ্যানাটমি, ফিজিওলজি অনেক পড়তে হয় সেরকম। তবে আমি মনে করি আই ফিল গুড এখন যখন একটা পেশেন্টকে দ্য ওয়ে উই ট্রিট, আমাদের মনে হয় যে আমাদের মতো এটা অন্যান্য প্রফেশন আছে, সবাই সেবা করে, বাট লাইফের সাথে নেক্সট টু গড, আল্লাহ তো আছেই উপরে, নিশ্চয়ই আমরা কিন্তু আমাদের সেই চেষ্টাটা থাকে। এবং মানে এটা রোগীরা যারা আসেন, সাধারণ মানুষ কিন্তু ডাক্তারকে একটা সময় গিয়ে ওই পর্যায়ে নিয়ে যায়। হ্যাঁ, তো আমাদের সেই মানসিকতা। চেষ্টাটা এখন যে একটা রোগীকে মানে খুব ডিফিকাল্ট একটা রোগী যখন আমরা দেখি সুস্থ হয়ে উঠলো, এটার আনন্দ অন্যরকম। আচ্ছা, তো আর যে ছেলেটা এমবিবিএস পাশ করলো, কর্মজীবনে প্রবেশ করবে, তার উদ্দেশ্যে কিছু বলেন? সবার টার্গেট থাকতে হবে, এখন যেটা হচ্ছে এমবিবিএস করেই হবে না, আসলে পোস্ট গ্রাজুয়েশনের ইচ্ছা থাকতে হবে এবং করতেই হবে। এখন আমরা বলি যে ইজ দ্য এইজ অফ স্পেশালাইজেশন, আইদার স্পেশালাইজ অর পেরিশ, ধ্বংস হয়ে যেতে হবে। তার মানে পড়াশোনা এমবিবিএস শেষ করে আবার আরেকটা যুদ্ধে নামতে হবে। আপনি যারা এই পেশায় আসতে চায় তাদের জন্য career.com এর মাধ্যমে কিছু বলেন? যদি ডাক্তারির কথাই বলি, এটার ফ্যান্টাস্টিক একটা পেশা। এটা আসলে যারা অনেকে মনে করে অনেক পড়তে হবে ফ্যামিলি লাইফকে, যেমন আমরা বলি বিকালের সুন্দর সময়টা, আমার প্রতিটা বিকালের সুন্দর সময় আমি ফ্যামিলিকে ছেড়ে দিয়ে আমি চেম্বারে বসে আছি, এই ধরনের কিছু ব্যাপার স্যাপার আছে। কিন্তু আদারওয়াইজ আমি মনে করি ওয়ান্স ইউ আর ইনটু ইট, এটা ইজ এ ফ্যান্টাস্টিক, ইউ উইল এনজয় ইট। এবং আমার মনে হয় একটা মহৎ পেশা, সত্যিকারই একটা, যদি আন্তরিকতা থেকে থেকে মানুষের সেবা দেওয়ার ইচ্ছা থেকে থাকে, এর মতো আর কোনো পেশা আমার মনে হয় না সেই সুযোগ। পড়াশোনা শেষ হলো, কর্মজীবনে প্রবেশ করেছেন, অনেকখানি সময় পার হয়ে এসে নিজেকে এখন একটা পর্যায়ে নিয়ে এসেছেন। তো এই পর্যায়ে দাঁড়িয়ে আমি যদি আপনাকে বলি, আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? আমি চাই ক্ষুধা দারিদ্র্যমুক্ত, সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত একটা বাংলাদেশ। career.com এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।